দার্জিলিং ঘুরতে যায়নি এরকম বাঙালি খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তবে দার্জিলিং ঘুরতে গিয়ে অনেকেই ট্যুরিস্ট ডেস্টিনেশনের কাছে জিজ্ঞেস করেছেন যে দার্জিলিংকে কেন্দ্র করে আর কোন স্থানে একদিনে ঘুরে আসা যায়। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ তেমনই একটি স্থানের খোঁজ দেবে আপনাদের। দার্জিলিং ঘুরে একদিন দার্জিলিং থেকে খুব সহজে ঘুরে আসতে পারবেন সুন্দর এক পাইন জঙ্গলে, যেখানে রয়েছে এক পবিত্র কুণ্ড। তাছাড়া যেখানে করতে পারবেন জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ট্রেক, যেখানে ইচ্ছে করলে পাহাড়ের ঢালে চা বাগানের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন, দেখতে পারবেন দূরের পাহাড়ের ওপর মেঘের আনাগোনা। ইচ্ছে হলে কিছুটা চা সংগ্রহ করতে পারবেন, যেখান থেকে তিস্তাকে পাখির চোখে দেখতে পারবেন। তিস্তার সঙ্গে রঙ্গিত নদীর মিলনও দেখে নিতে পারবেন এই স্থানে। কিভাবে ঘুরবেন, এখানে ঘুরতে গেলে কি কি খাবেন, কোথায় খাবেন, কতই বা দাম, কতই বা খরচা হতে পারে, তা নিয়েই ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, রয়েছি দার্জিলিংয়ে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে দার্জিলিং সিরিজ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজ আমরা দার্জিলিং থেকে একটা গাড়ি বুক করে যাব দার্জিলিংয়ের একদম পাশে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান দেখতে। সেই মতো সকাল সকাল করে নিয়েছি একটি গাড়ি বুক। মাত্র ৩,০০০ টাকায় একটি গাড়ি বুক করে নিয়েছি। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। ঋষভ থেকে লাভা, ঝান্ডি, বাম্বু, গরুবাথান, চালসা, বক্সা ডুয়ার্স, বিভিন্ন জায়গা ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের ঘুরে দেখাচ্ছে। যারা এই সব স্থান ঘুরতে চাইছেন তাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক। যদি কার্শিয়াং ঘুরতে চান, গা ছমছমে করা ডাউহিলে থাকতে চান, তার জন্যও রয়েছে ট্যুরিস্ট ডেস্টিনেশনের ব্লগ, তার লিঙ্কও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সকাল ৯টায় আমাদের গাড়ি চলে এসেছিল হোটেলের সামনে, আর আমরা ব্রেকফাস্ট করে উঠে পড়লাম আমাদের গাড়িতে। দার্জিলিং শহর ছাড়িয়ে আমাদের গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে এখন এগিয়ে চলেছে পাইন গাছের জঙ্গল আর চা বাগানকে পাশে রেখে। এই দৃশ্য বড়ই মধুর। মনে হয় এই রাস্তা যদি সত্যিই শেষ না হতো। দূরের ওই পাহাড়গুলো জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। রয়েছে অসংখ্য ভিউ পয়েন্ট। পাহাড়ের কোলে জমে রয়েছে মেঘ। তাই পুরো রাস্তা না গিয়ে নেমে পড়লাম গাড়ি থেকে হাঁটবো বলে, কারণ এই দৃশ্য শহরে তো দেখা যায় না। তাই একটু হাঁটাই যাক। হেঁটে দেখি চারপাশটা, ছুঁয়ে দেখি এখানকার গাছপালা, কাছ থেকে দেখি পাহাড়গুলোকে। পাহাড়ের ওপর মেঘের আনাগোনা দেখব পাহাড়ের ঢালে নাম না জানা বিভিন্ন ফুলগুলোকে, ছুঁয়েও দেখব এই সব ফুল। সেই আশায় গাড়ি থেকে নেমে করলাম মনের সব বাসনা পূরণ। আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি দার্জিলিং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামে চলে এসছে, যেখানে রয়েছে প্রচুর পাইন গাছ এবং ধুপি গাছের জঙ্গল। এই জায়গাটি তিনচুলে এবং তাকদা থেকে খুবই কাছে অবস্থিত। আমরা আজ যাচ্ছি লামাহাটায়, যেখানে আমাদের রাজ্য সরকার এবং বন দপ্তর বিভাগের রক্ষাকর্তাদের সাহায্য নিয়ে স্থানীয় মানুষেরা এইখানে একটি সুন্দর ইকো ট্যুরিজম পার্ক গড়ে তুলেছে। তাই সেই পার্ক এবং এই স্থান ঘুরতে আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। ক্লাস 10 অবধি যদি বাচ্চা থাকে তাহলে আই কার্ড দেখিয়ে তাদের টিকিটের দাম মাত্র ১০ টাকা। আর ৫ বছরের নিচে বাচ্চা থাকলে কোনো এন্ট্রি ফি লাগবে না। মূলত শেরপাদের গ্রাম লামাহাটা। ৫,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে তামাং, ভুটিয়া, দুপকা ইত্যাদি পার্বত্য উপজাতিদের বাস।
তিব্বতী লামাদের ভারত সরকার এখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিল। সেই থেকেই জায়গার নাম লামাহাটা। লামাহাটায় প্রধান আকর্ষণ এই ইকো পার্ক। পাইন জঙ্গলের ভেতরে গাছগাছালি, পাহাড় আর অসংখ্য ফুলের অপরূপ সমারোহে এই পার্ক 2012 সালে সরকারি উদ্যোগে এই পার্ক তৈরি করা হয়েছিল। পার্কের ভেতরে প্রবেশ করলে যতদূর চোখ যায় শুধুই ঘন বন। সুবিশাল পাইন গাছগুলি আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে আর তাদের মাথার ওপর দিয়ে মেঘ খেলে বেড়াচ্ছে। পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটা পথ। সেই হাঁটা পথে নিজের খেয়াল খুশি মতন হেঁটে বেড়ান, খুব ভালো লাগবে। প্রকৃতির এত কাছাকাছি, এত আন্তরিকতা প্রকৃতির, যে মনে হবে এখানেই কাটিয়ে দিই। আর যদি কষ্ট হয় তার জন্য রয়েছে প্রচুর বসার জায়গাও। পুরো পার্ক জুড়ে রয়েছে প্রচুর বৌদ্ধদের পতাকা। স্থানীয়রা বিশ্বাস করেন হাওয়া যখন এই পতাকার মাঝখান দিয়ে পাস করে তখন মানুষের মন এবং প্রকৃতি শুদ্ধ হয়। লামাহাটা পার্কের ভেতরে রয়েছে ওয়াচ টাওয়ারও। ওয়াচ টাওয়ারে আমরা উঠিনি, কারণ এখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটার ট্রেক করে উঠব। এই ট্রেকিংয়ের রাস্তাটা খুব সুন্দর। পথে যেতে যেতে আপনার সঙ্গ দেবে পুরনো দিনের পাইন গাছগুলি। এখানে ট্রেক করতে বেশ মজা লাগে। ট্রেক করার জন্য আলাদা করে পাথর বাঁধানো পথ আছে। তাছাড়াও হাঁটতে হাঁটতে দেখা যায় বিভিন্ন শর্টকাট রাস্তা। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে এই শর্টকাট রাস্তা দিয়ে ভুল করেও যাবেন না, হতে পারে বিপদ। পাথরের রাস্তা করা যেই পথ সেখান দিয়েই হেঁটে উঠুন। হাঁটার পথে আপনার চোখে পড়বে প্রচুর ফান গাছও, আর শুনতে পাবেন প্রচুর পাখির শব্দ। আমার তো মনে হচ্ছিল ঠিক যেন কোনো পাখিরালয়তে চলে এসেছি। আর সঙ্গে তো রয়েছে এই পাইন জঙ্গলগুলোও। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে লামাহাটা থেকেও দর্শন পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর যারা লামাহাটায় থাকবেন ভাবছেন তাদের জন্যও রয়েছে প্রচুর রিসর্ট, যেমন উল্লেখযোগ্য লামাহাটা রিসর্ট, লামাহাটা রেসিডেন্সি, এভারেস্ট হাট লামাহাটা, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। আমি মোটামুটি এখানকার উল্লেখযোগ্য যেই হোমস্টেগুলিতে রয়েছে তাদের ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। যারা লামাহাটায় থাকবেন তারা লামাহাটাকে কেন্দ্র করে খুব সহজে ঘুরে নিতে পারেন তাকদা এবং তিনচুলে। খুব ভালো লাগবে এই স্থানগুলো। লামাহাটা পার্কের মেন গেট থেকে আমরা যে ওপরে উঠছি এই রাস্তাটা 1 কিলোমিটার। তাই যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে সমস্যা রয়েছে তারা কিন্তু উঠবেন না, কারণ যতই অ্যাডভেঞ্চারিয়াস মনে হোক না কেন রাস্তাটা কিন্তু খুব কষ্টসাধ্য। তাই আমার মতে নিচ থেকেই উপভোগ করুন। আর যারা খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই উঠে আসুন ওপরে। পুরো ট্রেক করে চলে আসলাম ওপরে। ওপরে রয়েছে পুখরি লেক। স্থানীয়দের কাছে খুবই পবিত্র এই লেক। এখানকার পরিবেশও যথেষ্ট সুন্দর। লেকের চারদিকে রয়েছে ওনাদের পবিত্র ফ্ল্যাগগুলি, যার মাঝখান দিয়ে বইছে হাওয়া, আর হাওয়ার তালে তালে ফ্ল্যাগগুলো উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য বড়ই মধুর। আমরা যখন লেকের কাছে গিয়ে পৌঁছাই
আশেপাশে কেউ ছিল না, তাই পরিবেশ এত সুন্দর যে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। লেকের জল একেবারে স্বচ্ছ, আর যার মধ্যে রয়েছে প্রচুর মাছ। আমরা এতটা ট্রেক করে এসছি বলে আর লেকের পরিবেশ এত সুন্দর বলে লেকের পাশে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সেখান থেকে আবার শুরু হলো একটু সামনের দিকে এগোনো। এখানে কিছুটা এগোলে রয়েছে একটি বড় পাথর, তবে তেমন উল্লেখযোগ্য কিছু নয়, তাই আপনারা এই লেক দেখে আবারও নেমে আসতে পারেন নিচের দিকে, আর ইচ্ছে হলে এখানে সময় কাটাতেও পারেন অনেকক্ষণ। পোখরি লেক এবং লামহাটা ইকো পার্কে এত সুন্দর সময় কাটিয়ে নেমে আসলাম পার্ক থেকে। লামহাটা ইকো পার্ক পুরোটা ট্রেক করে আসার পরে খুব টায়ার্ড, তাই এখন ঠিক ইকো পার্কের উল্টো দিকেই রয়েছে একটা রেস্টুরেন্ট, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মোমো আর বিভিন্ন ধরনের ম্যাগি। আমি যে ম্যাগিটা নিয়েছি এটা হচ্ছে ম্যাগি উইথ ভেজেস, যার দাম মাত্র 50 টাকা। একটু খেয়ে দেখাই। ভেজেসগুলো একদমই কাঁচা রয়েছে, পেঁয়াজ, এটা হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, এগুলো সবই কাঁচা, কিন্তু এটা অন্যরকম লাগছে। আর এটা হচ্ছে চিকেন মোমো, এক প্লেটের দাম 60 টাকা। সঙ্গে দিয়েছে স্যুপ, আর অনেকগুলো রয়েছে, 8 পিস রয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই হচ্ছে চিকেনের ফিলিংস, জুসি, খুব সুন্দর। চিকেন মোমোটা খুব সুন্দর। স্যুপ খেয়ে দেখাই। তো আপনারা লামহাটা এসে পুরোটা ট্রেক করুন, ওই স্যাক্রেড পন্ডটা দেখবেন, তারপরে এসে অবশ্যই এখানে এটা টেস্ট করে দেখতে পাবেন। আমার কিন্তু অপূর্ব লাগলো। এখন এখান থেকে বেরিয়ে আরও বেশ কিছু স্পট আছে, সেগুলো দেখবে, তাই তাড়াতাড়ি বাকি খাবারগুলো শেষ করে নিতে হবে। গরম গরম মোমো আর ম্যাগি খেয়ে উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি লামহাটা পেরিয়ে এখন সামনের দিকে এগিয়ে চলেছে। সামনে ঘন জঙ্গল, তার মধ্যিখান দিয়ে গাড়ি ছুটে চলেছে, আর দূরে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। লামাহাটা সত্যিই সুন্দর। মনটা যেন কিছুতেই মানছিল না, তাই গাড়ির জানলার বাইরে তাকিয়ে দেখি জঙ্গল পেরিয়ে এখন আমরা চা বাগানের মাঝখান দিয়ে চলেছি। রাস্তার দুদিকে চা বাগান, আর দূরে সবুজ পাহাড়ের হাতছানি। ড্রাইভার দাদা বলল এই চা বাগান এখানকার খুব বিখ্যাত। চা বাগানের নাম পেশক চা বাগান। পেশক টি গার্ডেন এখানকার রিনাউন্ড টি গার্ডেন। প্রচুর টুরিস্ট আসেন এখানে চা বাগান ঘুরতে, আর সকাল থেকে বিকেলবেলা চায়ের শ্রমিকরা চা তুলতে ব্যস্ত। সেই চা তুলে ওনারা স্থানীয় মহাজনের কাছে চাগুলো দিয়ে দেন। সেই স্থানীয় মহাজন চাগুলো ফ্যাক্টরিতে নিয়ে চলে যান, আর সেখান থেকেই তৈরি হয় চা। চা বাগান দেখতে দেখতে আমাদের গাড়ি আরও এগিয়ে চলেছে। সামনেই আমরা নামব। দুদিকে এত চা বাগান, তবে দেখতে সুন্দর হলেও এই চা বাগানের মাঝখানেই চিতার বাচ্চা, ভাল্লুকের বাচ্চারা চলে আসে। দ্বন্দ্ব লাগে জঙ্গলের জানোয়ারদের আর মানুষদের সঙ্গে। আমরা এখন চলে এসেছি পেশক চা বাগানে। পেশক চা বাগান সত্যি সুন্দর। চা বাগানের মাথার ওপরে রয়েছে দূরের ওই নীল পাহাড়গুলি, আর যার ওপর দিয়ে মেঘ খেলে বেড়াচ্ছে। আমরাও চা বাগানে ঘুরে বেড়ালাম অনেকক্ষণ। আপনারা দার্জিলিং ঘুরে
ফেরার পথে বেশ কিছু ঘন্টা, বিশেষ করে যদি 6 ঘন্টা সময় পান, তাহলে লামহাটা, এই পেশক চা বাগান এবং তারপরে লাভার্স পয়েন্ট দেখেও কলকাতা ফিরতে পারেন, মানে এনজিপি চলে আসতে পারেন। তাই একটুখানি সময় যদি পেয়ে যান, তাহলে এই ট্রিপটা খুব কম খরচে করে নিতে পারবেন। আসলে দার্জিলিং থেকে এনজিপি যদি গাড়ি বুক করে আসেন, তাহলে এইভাবেই ফিরুন, প্রায় বিনা পয়সায় হয়ে যাবে একটা সুন্দর মিষ্টি ট্রিপ। পেশক চা বাগান দেখে আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে আজকে ট্রিপের শেষ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে। আমরা এখন যাব একটা ভিউ পয়েন্ট দেখতে। এইটা কোনো পাহাড়ি ভিউ পয়েন্ট নয়। এই ভিউ পয়েন্ট থেকে আমরা পাহাড় তো দেখতে পাবোই, কিন্তু আসল উদ্দেশ্য হলো কিছু নদীর মিলনস্থল দেখব। আমরা এখন চলে এসেছি একটি পয়েন্টের কাছে, যার নাম লাভার্স পয়েন্ট। আমাদের গাড়ি এসে থামলো লাভার্স পয়েন্টের কাছে, একটা সুন্দর ভিউ পয়েন্ট, যার পাশে রয়েছে অনেকগুলি ছোট ছোট খাবারের দোকান। আর সেইগুলো পেরিয়ে সামনের দিকে এগোলেই রয়েছে এক অপরূপ দৃশ্য। দূরে পাহাড় শ্রেণীর মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর তিস্তা নদীর পাশে এসে মিশছে রঙ্গিত নদী। তিস্তা আর রঙ্গিত নদী মিশে তিস্তা নদী আরও এগিয়ে চলেছে সামনের দিকে। এই নিয়ে লাভার্স পয়েন্ট। এখানকার দৃশ্য খুব সুন্দর, তবে হট করে দেখলে গাটা কীরকম করে ওঠে। এত ওপর থেকে তিস্তা নদী ঠিক যেন ভয়ঙ্কর সুন্দর। এখানেই রয়েছে ত্রিবেণী ক্যাম্পসাইট, আর তাছাড়া আপনারা এখানে বসে খেয়ে নিতে পারেন অনেক কিছু। আমরা যেমন খেয়েছিলাম 50 টাকার বিনিময়ে আনারস এবং 20 টাকার বিনিময়ে ঝালমুড়ি, তবে আনারসগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। লাভার্স পয়েন্ট দেখে আমরা এখন ফিরবো এনজিপি। তাহলে দার্জিলিং থেকে প্রায় নিখরচায় একটা দিন খুব সুন্দর অনায়াসে ঘুরে নিন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর আজকের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয় চ্যানেলকে।